আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এক্সিলেন্স বাংলাদেশের নিয়মিত আয়োজন কর্পোরেট টক শো। এবং আজকে আমরা ঠিক করেছি কর্পোরেট টক শোর এই আয়োজনের যে বিষয় সেটি হচ্ছে ক্যারিয়ার ইন এইচআর। এবং আমাদের সাথে আজকে একজন স্পেশাল গেস্ট আমাদের সাথে উপস্থিত আছেন, খুব চমৎকার ব্যক্তিত্ব, যিনি আসলে আমাদের এই ইন্ডাস্ট্রি এবং কর্পোরেট সেক্টরে দাপিয়ে বেড়াচ্ছেন এবং পাশাপাশি খুব সুনামের সাথে লিডিং পজিশনগুলোতে বছরের পর বছর যিনি আমাদেরকে গাইড করে যাচ্ছেন এবং আমাদের সকলের অনুপ্রেরণার উৎস হয়ে আছেন। আমাদের সাথে আজকে আছেন একজন স্পেশাল গেস্ট, আমাদের সাথে আছেন মোহাম্মদ মুরাদ হোসেন, সিএইচআরও অ্যান্ড বোর্ড সেক্রেটারি, এলিট পেইন্ট গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। ভাইয়া, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এক্সিলেন্স বাংলাদেশের আজকের এই আয়োজন এবং ক্যারিয়ার ইন এইচআর। এইচআর বলতে আমরা যে কয়েকজন মানুষের কথা আমাদের সামনে আসে, এইচআর লিডার যারা, এইচআর প্রফেশনাল যারা, তাদের মধ্যে আপনি অন্যতম। আপনাকে স্বাগত জানাচ্ছি ভাইয়া আমাদের আজকের এই আয়োজনে। ভাইয়া কেমন আছেন এবং কেমন যাচ্ছে ব্যস্ততা? সম্রাট, থ্যাংক ইউ আমাকে অনবোর্ড করার জন্য এবং এত সুন্দর করে ইন্ট্রো দেওয়ার জন্য। এখানে দর্শক যারা আছেন, যারা দেখছেন এবং দেখবেন ইন ফিউচারে, সবাইকে ধন্যবাদ দিচ্ছি। আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি সম্রাট। হোপ ইউ আর অলসো ডুইং গ্রেট। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। সো যারা দেখছেন এবং শুনছেন, আজকের লাইভটি কিন্তু মিস করা যাবে না, কেননা যারা কিনা এইচআর এ প্রফেশন করতে চান, যাদের কিনা স্বপ্ন, যারা কিনা পড়াশোনা করছেন এবং ফ্রেশ গ্র্যাজুয়েট যারা আছেন, যারা এইচআর হিসেবে নিজেকে নিজের প্রফেশনে দেখতে চান নিজেকে, তাদের জন্য আজকের লাইভটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের সাথে আছে আমি হাসান মাহমুদ সম্রাট, লিড কর্পোরেট অ্যাফেয়ার্স এক্সিলেন্স বাংলাদেশ। এবং আমাদের সাথে কিন্তু আছেন, আমি বলছিলাম, মোহাম্মদ মুরাদ হোসেন, আমরা মুরাদ ভাই বলে যাকে চিনি, এবং এক্সিলেন্স বাংলাদেশের শুভাকাঙ্ক্ষী। ভাইয়া এলিট পেইন্ট গ্রুপ অফ কোম্পানিজের গুরু দায়িত্ব পালন করছেন, সিএইচআরও হিসেবে আছেন এবং বোর্ড সেক্রেটারি হিসেবে আছেন। ভাইয়া, আপনার কাছে শুরুতেই যাব, আমি কালক্ষেপণ করব না। কেন মনে হলো যে আসলে এইচআর প্রফেশন হিসেবে নিজের ক্যারিয়ারটুকুকে বেছে নেবেন? বা আমাদের তো আরো অনেকগুলো ক্যারিয়ার রয়েছে, আপনি অনেকগুলো অনেক বছর আসলে এইচআর প্রফেশনে আছেন, কেন মনে হয়নি যে আপনি সেলসে যাবেন বা মার্কেটিং এ যাবেন? বা কেন মনে হয়েছে আপনার সাথে এইচআর প্রফেশনটা অনেকখানি ফিট করে? ধন্যবাদ সম্রাট, সুন্দর একটি প্রশ্ন করার জন্য। মূলত আসলে আমি একটা ডিফারেন্ট ট্র্যাকে ছিলাম। আমার কেরিয়ারটা শুরু হয় একটা ফ্লোটিং লাইফে। আমি একজন মেরিটাইম অফিসার ক্যাডেট হিসেবে ট্রেন আপ হওয়ার পরে গ্রাজুয়েশন শেষে আমি শিপে জয়েন করেছিলাম এজ এ ক্যাডেট অফিসার। সেখানে আমি প্রায় 8.5 বছর জব করেছি। এরপরে সেখান থেকে আমার মনে হলো যে এটা আইসোলেটেড লাইফ না, আমি পিপুলের সাথে থাকতে একটু কমফোর্ট ফিল করি। পিপুলের সাইকোলজি নিয়ে, পিপুলের সঙ্গে যে বিভিন্ন ক্রাউড হয়, সেখানে আমি নিজেকে লিডিং পজিশনে থাকতে বা তাদেরকে কোঅপারেট করতে, যে কোনো এমপ্যাথেটিক আচরণ শো করতে, এই জায়গাগুলো থেকে মনে হয়েছে যে এইচআর এর জবের সাথে এটা কিছুটা যায়। আর আমি একজন নেভিগেটর হিসেবে যেহেতু 8.5 বছর জব করেছি, জাহাজের দুটো ডিপার্টমেন্ট থাকে, একটা হলো ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এবং একটা হলো নেভিগেশন ডিপার্টমেন্ট। ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট মানে ইঞ্জিনিয়ার্স আর রেসপন্সিবল ফর মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স এন্ড রেফ্রিজারেশন। আর যারা নটিক্যালে থাকে বা নেভিগেটর হিসেবে থাকে, তাদের মেইন কাজ হলো জাহাজটা চালনা, টু লুক এট দ্য শিপ ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, বোথ সেফলি অ্যান্ড ইকোনমিক্যালি। এর বাইরে বাকি যে কাজগুলো থাকে, কাইন্ড অফ অনবোর্ড পার্সোনাল ম্যানেজমেন্ট, ইন্টারনাল এক্সটার্নাল কমিউনিকেশন, জাহাজের অ্যাডমিনিস্ট্রেশন, সেফটি, সিকিউরিটি, এই জাতীয় ইস্যুস গুলো কিন্তু এইচআর এর সাথে অনেকটা রিলেটেড। তো আমি যেহেতু ওখান থেকে মাইগ্রেট করেছি, এটা যে আমার একেবারে বয়হুড থেকে এইচআর আসবো সেরকম ইচ্ছা ছিল তা না। বাট মাইগ্রেট যখন করতেই হবে, তখন আমার কাছে মনে হয়েছে যে আমার এক্সিস্টিং প্রফেশনটা এবং আমার যে পার্সোনাল সাইকোলজি, এই দুটো এইচআর এর সাথে বেশি যায়। তো সেইভাবেই আমার আসলে এইচআর এ আসা। আচ্ছা ধন্যবাদ। ভাইয়া, আমরা তো মানব সম্পদ বা হচ্ছে হিউম্যান রিসোর্স আমরা যেটাকে বলি, আমাদের কাজগুলোই থাকে মানুষকে নিয়ে। আমি নিজেও যেহেতু এইচআর প্রফেশনে আছি, আমার একদম আর্লি স্টেজের ক্যারিয়ার। আমি বর্তমানে ইউএস বাংলা গ্রুপে আছি অ্যাজ আ এইচআর এক্সিকিউটিভ। এবং যেহেতু আমাদের মানুষকে নিয়ে কাজ করতে হয়, মানুষকে নিয়ে ডিল করতে হয়, এমপ্লয়ি বেনিফিটস গুলো এনশিওর করতে হয়, এমপ্লয়ি এঙ্গেজমেন্ট গুলো করতে হয়, তো এই জায়গাগুলোতে আপনি কতখানি এনজয় করেন আসলে? বা একজন এইচআর প্রফেশনাল হতে গেলে তার কোন কোন গুণগুলো আসলে থাকা উচিত? ধন্যবাদ সম্রাট। এইচআর এর মেইন কাজটাই হলো এমপ্যাথেটিক লিডারশিপটা থাকাটা খুব জরুরি। আরেকটা হলো যে মানে পিপুলের মাঝখানে, এখানে সবচেয়ে বড় যে দায়িত্বটা, এটা হলো যে এমপ্লয়ার এবং এমপ্লয়িকে ব্রিজিং করা। একজন এমপ্লয়ার যখন চায় যে আমার যে এইচআর আছে সে আমার পক্ষ হয়ে সকল কাজ করবে, আবার এমপ্লয়ি চায় যে যেহেতু হি ইজ এইচআর, বাট এন্ড অফ দ্য ডে হি ইজ অলসো অ্যান এমপ্লয়ি লাইক আস।
অতএব উনি আমাদের ফেভারে সবকিছু করবে। তো এই যে দুটাকে ব্রিজিং করতে যাওয়া, ব্রিজিং করতে গিয়ে দেখা যায় যে এমন কিছু কাজ করা হয় যে আপনি দুটো পক্ষকে যখন স্যাটিসফাই করতে পারবেন আপনার স্ট্র্যাটেজি দিয়ে, তারপরে আপনার এমপ্যাথেটিক লিডারশিপ দিয়ে, ওই জায়গাটায় যে আনন্দটা পাওয়া যায় সেটা অন্য কিছুতে পাওয়া যায় না। আরেকটা জিনিস হলো যে এইচআর এর যে কাজগুলো একজন অনবোর্ড থেকে শুরু করে সেখানে যে ট্রেনিং এন্ড ডেভেলপমেন্টের মাধ্যমে একটা পার্টিকুলার একটা জবের জন্য তাকে কাস্টম করে তোলা, এবং সেটার সাথে তার লাইফের পুরো মানে ইয়েটা, তার এমপ্লয়ি লাইফ সার্কেলটাকে টোটাল টেক কেয়ার যখন আপনি করবেন এজ এ এইচআর, তখন এটার ভিতরে এক ধরনের একটা আনন্দ আছে যে আপনি একজন মানুষের দায়িত্ব নিচ্ছেন, একজন কেরিয়ারের দায়িত্ব নিচ্ছেন। কেরিয়ারের যখন কোনো ভুল ত্রুটি হচ্ছে তখন তাকে আপনি শুধরে দিচ্ছেন। যখন সে প্রচন্ড ফ্রাস্ট্রেটেড, কোনো কারণে তার লাইন ম্যানেজার বা কোনো কারণে তার কাস্টমার বা সাপ্লায়ার কারোর দ্বারা সে প্রচন্ড ভাবে ডিস্টার্ব ফিল করে যখন আপনার কাছে আসবে, বিইং এ এইচআর আপনি যখন তার সবকিছু খুব লিসেনিং স্কিল দিয়ে শুনবেন, এবং যখন বের হয়ে যাবে আপনি হয়তো সব প্রবলেম তার সলভ করে দিতে পারেননি, বাট এই যে আপনি একটা সুন্দর লিসেনিং এর মাধ্যমে তার দেখবেন যে ও যখন ক্যাসকেড ডাউন করতে পারে, নিজেকে ভেন্টিলেট করতে পারে, তখন সে অনেক কোল ডাউন হয়ে যায় এবং অনেক হালকা হয়ে যায়। এই যে বের হয়ে গেল, ওই যে স্যাটিসফ্যাকশনটা, এই জায়গাগুলো আমার মনে হয় যে এইচআর এর একটা অন্যতম গুরুত্বপূর্ণ কাজ, যে পিপলের ডেভেলপমেন্টের জন্য, পিপলের সাইকোলজিক্যাল সাপোর্ট দেওয়ার জন্য। একদম। সো ধন্যবাদ। ভাইয়া যেটা বলছিলেন যে এইচআর প্রফেশন করতে গেলে এমপ্যাথেটিক লিডারশিপটা আমাদের চর্চা করতে হবে এবং আমরা যাতে করে কিনা আমাদের মধ্যে সেই এমপ্যাথিনেসটা থাকে, যেটা আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো যারা দেখছেন আমাদের আজকের এই লাইভ ক্যারিয়ার ইন এইচআর অর্থাৎ হিউম্যান রিসোর্স, আমাদের সাথে গেস্ট হিসেবে আছেন মোহাম্মদ মুরাদ হোসেন ভাইয়া, এবং আমরা শুনছিলাম এক্সপার্ট প্যানেল থেকে এবং ভাইয়ার যেই এক্সপেরিয়েন্সেস গুলো সেগুলো আমরা শুনছি। ভাইয়া এবার একটু একদম এইচআর বা ক্যারিয়ারের বাইরে গিয়ে একটু আপনার গল্প শুনতে চাই। আপনি একটা লম্বা সময় ধরে আসলে ক্যারিয়ারের শীর্ষ জায়গাগুলোতে আছেন এবং আফটার গ্র্যাজুয়েশন আপনি যখন ফ্রেশ গ্র্যাজুয়েট ছিলেন বা পরবর্তীতে আপনি বলেছিলেন যে আপনার ক্যারিয়ার প্যাথটা ডিফারেন্ট ছিল, তো হঠাৎ করে কেন মনে হলো যে আসলে না আপনি এইচআর এ প্রফেশন করলে ভালো হবে, বা যারা কিনা এখন ফ্রেশ গ্র্যাজুয়েট যারা এইচআর এ প্রফেশন করতে চায় তাদের জন্য আপনার কি বলার থাকবে? ধন্যবাদ সম্রাট। আমি কিছুটা বলেছি আমার আগের কোশ্চেনে যে আমি জি। কেন এইচআর কে বেছে নিলাম, বাট ফ্রেশারদের জন্য আমি এটাই বলবো যে এখানে সব প্রফেশনেই আমরা যেখানে যাই না কেন, বাট এইচআর এর যারা একটু পিপল ওরিয়েন্টেড, একটু গুড হার্টেড, আমার মনে হয় যে যারা এইচআর এর জব করতে হলে প্রথমে যে জিনিসটা হতে হবে আগে, এজ এ গুড হিউম্যান বিইং। আপনি যদি নিজে যখন কাউকে কাউন্সিলিং করবেন কিন্তু নিজের ভিতরে যদি ল্যাকিং থাকে, কোনো ইন্টিগ্রিটি কোনো ল্যাকিং থাকে, তারপরে কোনো ধরনের মানে আচরণগত কোনো প্রবলেম থাকে, তাহলে এইচআর এ না যাওয়াই ভালো। থাকে না মানুষের পিপল টু পিপল অনেক সময় সাইকোলজি ভেরি হুম, করে, হুম, হুম। যে কেউ একটু অ্যারোগেন্ট হয়, কেউ একটু প্রচন্ড ইগোইস্টিক হয়। এই জাতীয় ইস্যুস গুলো যদি থাকে তাহলে এইচআর এ না আসাই ভালো। বাট এইচআর এ আসতে হলে যে জিনিসটা আমি বলবো যে ফ্রেশারদের জন্য আপনাদের মাইন্ডসেট আগে করতে হবে যে হ্যাঁ আমি পিপুল নিয়ে কাজ করব, পিপুলের আমার এখানে আহ, অনেক সময় দেখা যাবে কনফ্লিক্ট ম্যানেজমেন্ট আমাকে করতে হবে, অনেক সময় দুই পক্ষকে ব্রিজিং করতে হবে। এই জায়গাগুলো করাটা অনেক সময় প্রচন্ড প্যাশেন্সের ব্যাপার। এই প্যাশেন্স যাদের আছে এবং পিপুল নিয়ে যারা আহ, মানে কাজ করতে চায়, পিপুলের মধ্যে থাকতে চায়, তারপর একটু সোশ্যাল মাইন্ডেড, তাদেরকে আমি বলবো যে এইচআর এ আসা। আর একটু বর্তমানের এইচআরটা কিন্তু এখন আর ইয়ে না, মানে হাইপোথেটিক্যাল বা কোনো ধরনের কোয়ালিটেটিভ কথাবার্তার মধ্যে এইচআর এখন নেই, এখন ডেটা সেন্ট্রিক এইচআর। এখন অনেক জি। ডেটা ভিত্তিক কথা বলতে হয়। যারা একটু ট্যাক্স সেভি, এবং এক সময় বলতো যে যারা ম্যাথ জানে না তারা এইচআর এ আসবে, কিন্তু এখন হলো ম্যাথও জানতে হবে, তারপরে অ্যাকাউন্টসও জানতে হবে। কারণ এমন একটা ডিপার্টমেন্ট যে সকল ডিপার্টমেন্টের সাথে মিলেমিশে কাজ করতে হয়। এই জন্য বিজনেস প্রসেস, যে ইন্ডাস্ট্রিতে এইচআর কাজ করুক না কেন, সেই ইন্ডাস্ট্রির বিজনেস প্রসেস যদি না বোঝে তাহলে এইচআর এ ঠিক মতো পারফর্ম করা যাবে না। একদম। অতএব যারা যে ইন্ডাস্ট্রিতেই যাক না কেন, এন্টায়ার ওয়ার্ক ফ্লো চার্ট নিয়ে যারা মানে নিজের ভিতরে ঢোকাতে চায়, এভারেজ একটা বিজনেস নলেজ নিতে চায় এবং সকল ডিপার্টমেন্টের সঙ্গে ইন্টারেকশনে কমফোর্ট ফিল করে, তাদেরকে আমি বলবো এইচআর এ আসার জন্য। একদম ভাইয়া, খুবই চমৎকার। ভাই আপনার কাছে প্রশ্ন যেটি ছুড়ে দিতে চাচ্ছি সেটি হচ্ছে যে এইচআর এর তো অনেকগুলো ফিল্ড আছে। আমরা এইচআর অপারেশনস, ট্যালেন্ট অ্যাকুইজিশন, রিক্রুটমেন্ট এর যে পার্ট, বা হচ্ছে আমরা ওডি অ্যান্ড ট্যালেন্ট ম্যানেজমেন্ট এর আমরা কথা বলি, এইচআর অপারেশনস এর কথা বলি। বর্তমান সময়ে আসলে যারা ক্যারিয়ার হিসেবে এইচআর কে বেছে নিতে চাচ্ছে এবং এইচআর কোন ফিল্ডটাকে আপনি অনেক বেশি সম্ভাবনাময়ী দেখেন? কেননা এইচআর তো আর এখন শুধুমাত্র স্যালারি ডিসবার্সমেন্ট হবে বা হচ্ছে অ্যাটেন্ডেন্স দেখবে এই জায়গাতে সীমাবদ্ধ না। বরং এইচআর এখন অনেকখানি এমপ্লয়ি সেন্ট্রিক, এমপ্লয়ি বেনিফিশিয়াল জায়গাগুলোতে অনেক বেশি পরিমাণে ইম্প্যাক্ট ফেলে। কিভাবে আসলে রিসোর্স গুলোকে আরো বেশি পরিমাণে সমৃদ্ধ করা যায়। তো এই জায়গাতে কোন ফিল্ডটাকে আপনার মনে হয় যে আপকামিং নিয়ার ফিউচারের জন্য অনেক বেশি পরিমাণে সম্ভাবনাময়ী?
ধন্যবাদ সম্রাট। এটা একটা খুব মাইক্রো লেভেলের কোশ্চেন। কারণ ইউজুয়ালি সবাই মনে করে যে এইচআর একটা ডিপার্টমেন্ট, এখানে আবার কি ভাগ আছে, তাই না? যে বা এখানে কি ধরনের আবার সেগমেন্ট থাকবে বা সেকশন থাকবে। এখন এমএনসি গুলোতে বা বড় গ্রুপ অফ কোম্পানিতে এই এইচআর কে ভাগ করে কয়েকটা উইং থাকে। হয়তো দেখা গেল যে এখানে কম্পেনসেশন এন্ড বেনিফিট বা রিওয়ার্ড ম্যানেজমেন্ট একটা উইং থাকে, এইচআর বিজনেস পার্টনার একটা উইং থাকে, অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট একটা উইং থাকে, ট্যালেন্ট ম্যানেজমেন্ট একটা উইং থাকে, যেখানে একদম হায়ারিং থেকে শুরু করে তাদেরকে গ্রাজুয়ালি ডেভেলপ করা থেকে শুরু করে একদম টোটাল এমপ্লয়ি সাইকেল পর্যন্ত। এছাড়া আবার কিছু জায়গায় এটাকে আবার একটা পার্টিকুলার অংশ ভাগ করে এলএনডি ডিপার্টমেন্ট থাকে বা এলএনডি সেকশন থাকে, লার্নিং এন্ড লার্নিং এন্ড ডেভেলপমেন্ট সেকশন থাকে। ডেভেলপমেন্ট, জি। তো আবার ফেসিলিটিস আলাদা একটা উইং থাকে অনেক সময়। এই যে এতগুলো কাজ, মানে এই সবগুলোকে আবার মানে টপে থাকেন হলো একজন সিএইচআরও বা হেড অফ এইচআর যিনি থাকেন। কিন্তু বাংলাদেশের পার্সপেক্টিভে দেখা গেল এইচআর এর সাথে এখানে অ্যাডমিনিস্ট্রেশনকেও লিঙ্ক করে দেওয়া হয়। তো এই এই জায়গাটা একটা চ্যালেঞ্জ, কারণ অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ আপনি একই ব্যক্তির হাতে, এক হাতে কলম আর এক হাতে লাঠি, এটা ব্যালেন্স করা খুব টাফ। কারণ এইচআর শুড বি এইচআর, যিনি পিপল ডেভেলপমেন্ট মানে যিনি গার্ডিয়ানশিপ নিয়ে, মাদারলি এফেকশন নিয়ে পিপুলকে ডেভেলপ করবে, পিপুলের এমপ্যাথেটিক দৃষ্টিকোণ থেকে পিপুলকে সলভ করবে বিভিন্ন প্রবলেম গুলো। আর অ্যাডমিনিস্ট্রেশন হলো যখন কোনো পলিসি থাকবে, পলিসি ভায়োলেশনের বা কোড অফ কন্ডাক্ট যখন ভায়োলেট করে, তখন সেটাকে কিভাবে স্ট্রিম লাইনের আনা যায়, একটু কিছু ক্ষেত্রে একটু ইয়ে প্রয়োগ করে, প্রশাসনিক ক্ষমতা প্রয়োগ করে, সেটা হলো অ্যাডমিনিস্ট্রেশন। দুটো জিনিস কিন্তু ফুললি ভিন্ন। তো যে কথাটা বলছিলেন যে এই যে বাকি উইং গুলো, কম্পেনসেশন এন্ড বেনিফিট বা রিওয়ার্ড ম্যানেজমেন্ট, ফেসিলিটিস, তারপরে অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট, এরপরে হলো ট্যালেন্ট ম্যানেজমেন্ট, এই জাতীয় ইস্যুস গুলোর মধ্যে টু মি আমি বলবো যে আপকামিং এখন এইচআর যেতে হলে একসময় যে হায়ারিং থেকে শুরু করে, আর সম্রাট আপনি বলেছেন যে হায়ারিং থেকে ফায়ারিং শুরু করে এবং স্যালারি ডিসবার্সমেন্ট, এটাই ছিল একসময়ের এইচআর। এখন আর এটা না, এখন এইচআর যে কোনো অর্গানাইজেশনে জয়েন করুক না কেন, এইচআর শুড বি দ্য বিজনেস পার্টনার। তাকে একদম। বিজনেসটা বুঝতে হয় এবং অন্যান্য যে ডিপার্টমেন্ট আছে, বিশেষ করে প্রোডাকশন, সেলস, এদের প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য, এদের লজিস্টিক সাপোর্ট দেওয়ার জন্য টোটাল বিজনেসটাকে বুঝতে হয়। এই জন্য সেন্টার অফ এক্সেলেন্স বলি আর বিজনেস এইচআরবিপি বলি, হিউম্যান রিসোর্স বিজনেস পার্টনার বলি। আমার কাছে মনে হয় যদি মানে আনটিল এন্ড আনলেস বিইং দ্য হেড, এই এইচআর বিজনেস পার্টনার যে ডিপার্টমেন্টটা, এটাতে ক্যারিয়ারটা চুজ করা ভালো হবে যারা একটা সেগমেন্ট নিয়ে কাজ করতে চায়। ধন্যবাদ। একদম। মানে এটা আসলে খুব চমৎকার একটি কথা বলেছেন। কেননা এইচআর যদি আসলে বিজনেস না বুঝে, কোম্পানির আসলে বিজনেসের গ্রোথটা কোথায়, বিজনেস কোত্থেকে আসছে, সেই জায়গাটা যদি এইচআর অ্যালাইন না থাকে, তাহলে কিন্তু তার জন্য রিসোর্স গুলোকে অ্যালোকেট করা, রিসোর্স গুলো থেকে বেটার আউটপুট গুলোকে এনশিওর করাটা অনেক বেশি পরিমাণে টাফ হয়ে যায়। এটা আমরা এখন দেখছি বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানি, লোকাল কোম্পানিগুলোতেও এইচআর বিপি বা এইচআর বিজনেস পার্টনার আমরা দেখছি। এটা আসলে খুব দারুণ একটি উদ্যোগ বলে মনে করি। ভাইয়া, আমরা তো এখন এআই নিয়ে অনেক বেশি কাজ করছি। আমাদের অনেক কাজ অনেক সহজ হয়ে যাচ্ছে। আমরা বলছি যে না, একটা সময় হয়তো এইচআর এর আর প্রয়োজনই হবে না। কেননা দেখা যাবে যে একটা সময় হয়তো আপনার পেরোল মানে সফটওয়্যারে হয়ে যাচ্ছে। মানে কয়েকটা ইনপুট দিলেই আমরা পেয়ে যাচ্ছি। যে পেরোলের জন্য হয়তো এখন আমাদের মাসের শেষের দিকে বা আ মানে মাসের শুরুর দিকে আমাদের প্রচুর মানে বেগ পোহাতে হয়। বা আমরা দেখেছি যে এখন মানে সবকিছুই মোটামুটি আমরা টেক নির্ভর হয়ে যাচ্ছে। সো আপনার কাছে কি মনে হয় যে এখনকার যে এইচআর প্রযুক্তিগুলো আছে, সেগুলোর ব্যবহার আসলে কেমনভাবে পরিবর্তন এনেছে এই সেক্টরে, এই প্রফেশনে? আমি বলবো এখানে কিছুটা টাইম সেভ করেছে, এট দ্য সেম টাইম পিপুলকে ট্যাক্স সেভি করে তুলেছে। এখন যারা এই টেকনোলজির সাথে নিজেকে অ্যাডাপ্ট করতে পেরেছে তারা সাস্টেন করবে, তারা, আর যারা এর সঙ্গে অ্যাডাপ্ট করতে পারবে না তারা আলটিমেটলি এলিমিনেটেড হয়ে যাবে বা পিছিয়ে পড়বে। তো এখানে একদম, দেখা গেল যে আমাদের চ্যাট জিপিটি এসছে, তারপরে আমাদের বেশিরভাগ বিজনেসের ক্ষেত্রে আউটসোর্সিং হচ্ছে, মানে বিজনেস প্রসেস আউটসোর্সিং যে বিভিন্ন কোম্পানিগুলো আছে। এখন এই সবগুলো করার পরেও এখানে যত টেকনোলজি এসছে বা এসএপি আসছে, মানে কাজ করা অনেক সহজ হয়ে গেছে। ডেটা আপনি এন্ট্রি দিবেন, একেবারে স্ট্র্যাটেজিক ডিসিশন সহ বিভিন্ন একদম। ড্যাশবোর্ডের ভিতরে বিভিন্ন তথ্য চলে আসবে, যেগুলো থেকে আপনাকে ডিসিশন নেওয়াটা অনেক ইজি। আগে যেটা ম্যানুয়ালি করতে হতো, অনেক সময় সাপেক্ষ ব্যাপার ছিল। তারপরেও কথা থেকে যায় যে এই এআই বলেন বা রোবটস বলেন, তাদের কিন্তু মানে ইয়ে নেই, মানে সাইকোলজিক্যাল যে মানুষকে রিড করার যে ক্যাপাবিলিটি। কারণ এখানে পিপুল নিয়ে কাজ করতে হবে, মেশিন এই পিপুলের সাইকোলজিটা রিড করতে পারবে না। ওই জায়গাটাতে এইচআর এর কাজ। এখন যারা এইচআর এ ভালো করতে চায়, ট্যাক্স সেভিত হতে হবে, এট দ্য সেম টাইম এই যে পিপুল সাইকোলজি নিয়ে, মানে ইমোশনাল ইন্টেলিজেন্স যে ব্যাপারটা, এটা নিয়ে অনেক বেশি আমার মনে হয় যে ইনডেপথ ওয়ার্কআউট করার সুযোগ আছে। কারণ এই জায়গাটা ছাড়া শুধু মানে
ব্যাকডেটেড যে হায়ারিং ফায়ারিং তারপরে ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট যে কাজগুলো ছিল, বিজনেস না বুঝে শুধু গতানুগতিক ট্রেডিশনাল কাজগুলো, এইচআর যদি কেউ এখন ওই কাজগুলো করতে চায় তাহলে তার জন্য সাস্টেন করা খুব টাফ হবে। এখন এইচআর কেউ যদি থাকতে চায় তাকে টেকনোলজি ড্রিভেন হতে হবে, তাকে ডেটা সেন্ট্রিক হতে হবে। এট দ্য সেম টাইম যেহেতু সকল ডিপার্টমেন্টের সাথে একজন পিপুল অ্যাডভোকেট হিসেবে কাজ করতে হয়, এখানে ইমোশনাল ইন্টেলিজেন্সটা অনেক স্ট্রং হতে হবে। একদম, একদম। খুবই চমৎকার। ভাই আপনি জানেন যে এক্সিলেন্স বাংলাদেশ স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে স্টুডেন্টদের। আমাদের প্রায় রাইট নাও পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটি মিলিয়ে ৭৫ টি ক্যাম্পাসে ক্যাম্পাস টিমের অনেক মেম্বাররা কাজ করছে। এবং আমাদের সাথে অন্যান্য কমিউনিটির বাইরে গিয়েও এইচআর প্রফেশনালরা অনেকেই আসলে কানেক্টেড। যার কারণে দেখা যায় যে তাদেরকে দেখে আমাদের অনেকেই আগ্রহ বোধ করে যে না তার ক্যারিয়ারও এইচআর এ হবে এবং হচ্ছে এইচআর প্রফেশনটা নিয়ে অনেকের অনেক আগ্রহও জন্মায়। তো সেক্ষেত্রে আপনি আমাদের যারা স্টুডেন্ট পুল যারা আছে, শিক্ষার্থী যারা রয়েছে, স্টুডেন্ট যারা আছে তাদের জন্য গুরুত্বপূর্ণ কি পরামর্শ দেবেন? যারা এইচআর এ প্রফেশন করতে চায় তাদের কোন, কোন স্কিল গুলো আয়ত্তে আনা উচিত? বা যেই স্কিল গুলো এখন না থাকলেই নয়? এবং আপনারা অ্যাকচুয়ালি যখন ইন্টারভিউতে বসেন বা আপনি আপনার কোম্পানিতে যখন হায়ারিং করেন তখন অ্যাকচুয়ালি আপনি কোন কোন কোয়ালিটিস গুলোকে বেশি প্রায়োরিটি নেন? ধন্যবাদ সম্রাট। এখন এইচআর এ আসতে হবে সেরকম না। অনেকেই হলো যে মানে এইচআর এ একজন আমার একজন রোল মডেল আছে বা কাউকে সোশ্যাল মিডিয়ার বদৌলতে ইদানিং দেখা যায় যে উনি খুব দাপিয়ে বেড়াচ্ছে, অতএব আমিও যদি এইচআর হতে পারি আমিও তার মতো এনজয় করব। ব্যাপারটা আসলে এরকম না। কারণ একটা সময় গিয়ে দেখা গেল যে এই কাজের সঙ্গে যখন নিজেকে অ্যাডাপ্ট করতে না পারবে তখন ফ্রাস্ট্রেশন চলে আসতে পারে। এই ক্ষেত্রে আমি মূল উত্তরে যাওয়ার আগে আমি যারা প্রথমে আমি এক্সিলেন্স বাংলাদেশকে ধন্যবাদ জানাই মানে এই আয়োজনটা শুরু করার জন্য। কারণ শুরু থেকেই এক্সিলেন্স বাংলাদেশ ইয়ুথদের নিয়ে কাজ করছে, বিশেষ করে গ্রাজুয়েটিং স্টুডেন্ট যারা আছে বিভিন্ন ইউনিভার্সিটিতে। এই যে ১০৯টা বা ১০টার মতো প্রাইভেট ইউনিভার্সিটি এবং অ্যারাউন্ড 50 পাবলিক ইউনিভার্সিটি, 160 অ্যারাউন্ড ইউনিভার্সিটির ভিতরে ৭৫টাকে সার্ভ করতেছে এক্সিলেন্স বাংলাদেশ। এটা একটা বিশাল উদ্যোগ এবং বিশাল কর্মযোগ্য আমি বলবো। আমি এক্সিলেন্স বাংলাদেশের যারা নেপথ্যের কারিগর তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই, বিশেষ করে ফাউন্ডার বেনজির আবরার সহ। তো যে কথাটা আমরা বলছিলাম যে কেরিয়ার যদি আমি এইচআর এ যাব নাকি সেলসে যাব না মার্কেটিং এ যাব নাকি আইটি তে যাব, তার জন্য যখন আমার মেজর সিলেকশনের আগেই আমাকে মনে হয় কতগুলো ক্রাইটেরিয়া মেনটেন করা দরকার, যে এখানে কতগুলো কোশ্চেনিয়ারের মাধ্যমে যাওয়া যেতে পারে। আমি এই জায়গাটা একটু লম্বা করব আমার এই অ্যান্সারটা। আমার মনে হয় যেহেতু অনেকেই এখন দেখছে বা ফিউচারে দেখবে, ৭৫টা ইউনিভার্সিটি ক্যাম্পাসে যেহেতু এক্সিলেন্স বাংলাদেশের কোর গ্রুপটার সঙ্গে রিলেটেড। তো এখানে আমি বলবো যে প্রথমেই আমি যে প্রফেশনে যেতে চাই আমার পছন্দের 5টা প্রফেশন আমি আগে সিলেক্ট করব। আমি একটা প্রসেস বলতেছি, আমার মনে হয় যদি মনোযোগ দিয়ে শুনে তাহলে ক্যারিয়ার চুজ করা অনেক ইজি হয়ে যাবে। প্রথমেই আমি আমার সবচেয়ে পছন্দের প্রফেশন কি এটা, তারপরে দ্বিতীয়, তারপরে তৃতীয়, তারপরে চতুর্থ, এরকম কমপক্ষে 5টা। কারণ আমি একটার মধ্যে একটাই যদি আমি সিলেক্ট করি আরো কিছু ক্রাইটেরিয়ার ভিতর ফেলে সেটা অনেক সময় পিছিয়ে পড়তে পারে। তো এই 5টার মধ্যে আমি 1 থেকে 5 পর্যন্ত স্কোরিং করব। যেটা আমার সবচেয়ে পছন্দের প্রফেশন সেটাকে আমি 1 দিব, 5 দিব। তারপরে যেটা আমার দ্বিতীয় পছন্দের সেটাকে আমি 4 দিব, তারপরে তৃতীয় পছন্দের আমি 3 দিব। এইভাবে মানে 5টার মধ্যে সবচেয়ে যেটা কম সেটা আমি 1 দিব। এরপরে এই পছন্দ থাকলেই হবে না, হোয়ার ইউ গুড এট, আমি কোন কাজটাতে আমরা ভালো, এই 5টার ভিতরে সবগুলো থেকে আমি ভালো, তাহলে আমি যে কাজটা ভালো সে সবচেয়ে ভালো এই 5টার ভিতরে সেটাকে আমি 5 দেব। এইভাবে সর্বনিম্ন যেটা সেটাকে আমি 1 দিব। এরপরে আমি যদি কোশ্চেন করি যে এই যে 5টা প্রফেশন এর মধ্যে আমার লিভলিহুডের জন্য আমার জীবন জীবিকার জন্য সবচেয়ে বেশি আর্নিং কোনটা এনশিওর করে, আমরা জানি প্রত্যেকটা প্রফেশনের কোনটার কেমন অ্যাপ্রক্সিমেট স্যালারি, মার্কেটের স্ট্যাটাস কেমন, ওটার ভিতরে যদি আমি হাইয়েস্ট পে প্রফেশনটাকে আমি 5 দেই, তারপরে যেটা লোয়েস্ট পে সেটাকে আমি 1 দেই, মাঝখানেরটাকে 4, 3 বা 2 এইভাবে দেই। এরপরে প্রশ্ন আসে যে ডু দিস প্রফেশন হ্যাজ দ্য সোশ্যাল রিকগনিশন। এখন ডাকাতিও তো একটা প্রফেশন, এটা কি সোশ্যাল রিকগনিশন আছে সম্রাট? নাই, তাই না? চুরিও অনেকে প্রফেশন হিসেবে নেয়। তাহলে এই যে 5টা প্রফেশন এর মধ্যে নিশ্চয়ই কোনটার গুরুত্ব সামাজিক গ্রহণযোগ্যতা অনেক বেশি, আবার কোনটা গ্রহণযোগ্যতা একটু কম। ঠিক আছে, মানে গ্রহণযোগ্যতা আছে বাট একটু কম। এইভাবে যদি এটার উপরে একটু মার্কিং করা যায় যে সবচেয়ে গ্রহণযোগ্য যেটা সেটার উপর 5, তারপরে সবচেয়ে কম গ্রহণযোগ্য যেটা সেটার মধ্যে 1, মাঝখানের গুলো মানে লাস্ট বাট নট দ্য লিস্ট যদি আমরা কোশ্চেন করি যে মানে ডু দিস প্রফেশন হ্যাজ দ্য এনি ইম্প্যাক্ট অন দ্য সোসাইটি অর এনভায়রনমেন্ট। এখন এটা যদি এমন একটা প্রফেশন আপনি বেছে নিলেন যেটা পরিবেশের জন্য ক্ষতিকর বা সোসাইটির জন্য ক্ষতিকর, এক্সিলেন্স বাংলাদেশ এখানে একটা প্ল্যাটফর্ম হয়েছে।
দেখা গেল যে এখানে যদি অনেকে অ্যাড হয়, অ্যাড হলে এখানে ইয়বদের জন্য কাজ করে, তার মানে এটা সোশ্যাল ইম্প্যাক্ট আছে, পজিটিভ ইম্প্যাক্ট। তাই ওই 5টার ভিতরে এই স্কোরিংটা করে করে মানে যদি 5 থেকে 1 পর্যন্ত আসে যায়, এখন আপনি যদি সবগুলোর যোগফল নামানো হয়, যে প্রফেশনটা একদম টপে থাকবে দ্যাট ইজ ইউর ড্রিম জব। ড্রিম জবটা আবেগ দ্বারা না, এইভাবে যদি নেওয়া হয় তাহলে ওই জবটা আপনি এনজয় করবেন, তখন আপনি কখনো ফ্রাস্ট্রেটেড হবেন না। এখন প্রশ্ন হলো যারা এইচআর আসতে চায়, আমি বাই দিস টাইম বলেছি যে এইচআর আসতে হলে প্রথমে ইউ হ্যাভ টু বি এ গুড হিউম্যান বিইং। এখানে আপনি রোল মডেল হওয়ার জন্য, কারণ এইচআর এর দিকে এইচআর যেহেতু বাকিদেরকে কোম্পানির কোড অফ কন্ডাক্ট এবং অন্যান্য ডিসিপ্লিন শেখায়, তারপরে কোম্পানির অন্যান্য পলিসি গুলো, সার্ভিস ম্যানুয়াল সবকিছু ইয়ে করে। এখন ও নিজেই যদি ভায়োলেট করে, মুখে একটা কাজে একটা যদি হয়, তাহলে কিন্তু তাকে মানুষ মানতে চাইবে না। আর যদি তাকে না মানে, হি ইজ নট এ গুড এইচআর। এইচআর হতে হবে যে হ্যাঁ মানে হি ইজ কাইন্ড অফ রোল মডেল। মানুষ তো দোষ ত্রুটি থাকবেই, কিন্তু সেলফ ডিসিপ্লিন যাদের আছে, তারপরে অনেস্টি আছে, পিপল নিয়ে কাজ করতে চায়, তারপরে ইমোশনাল ইন্টেলিজেন্সটা প্রখর, যে কোনো আরবিট্রেশনের ক্ষেত্রে সে লিড নিতে পারে, এই টাইপের ক্রাইটেরিয়া গুলো যাদের থাকবে, আমার মনে হয় যে স্টুডেন্টদের মধ্যে যারা আসতে চায় তারা যেন এইচআরে আসে, শুধু আবেগ দ্বারা যেন এইচআরে না আসে। ওভার টু ইউ সম্রাট। একদম, একদম। খুবই চমৎকার ভাইয়া। আমাদের মাঝে অনেকেই কমেন্ট করছে। আমরা কমেন্ট গুলো নিব। তার আগে একটি কমেন্ট আমরা লাস্টের জন্য আমরা রেখে দিচ্ছি। কমেন্ট গুলোতেও আমরা যাব। ভাইয়া, এখন একটু ইন্টারেস্টিং একটা ব্যাপার আমরা সেগমেন্ট করব। এটা আপনাকেও আগে জানিনি, এটা আপনার জন্য সারপ্রাইজ ছিল। আমরা এইচআর নিয়ে কমিউনিকেশন করছি বা আদার্স অন্যান্য অনেক ক্যারিয়ার হিসেবে এইচআর প্রফেশনটা থাকলে কেমন হবে সেটা নিয়ে আমরা আলোচনা করব এবং আরো আলোচনা আমাদের আছে। ভাইয়া, এই মুহূর্তে আমরা শুধুমাত্র আপনাকে একটু জানতে চাই, তো আপনার জন্য জাস্ট 2 মিনিটের একটা র্যাপিড ফায়ার রাউন্ড। খুবই যেটা মাথায় আসে সেটাই উত্তর করে দিতে হবে এবং প্রশ্ন করবো, খুব দ্রুত অ্যান্সার করে ফেলতে হবে। এটা আমাদের একদম অডিয়েন্সে যারা আছে তাদের কাছে এই সেগমেন্টটা খুবই চমৎকার মনে হয় এবং হোপফুলি এই র্যাপিড ফায়ার রাউন্ডের মধ্য দিয়ে আমরা আপনাকে নিয়ে আরো অনেক কিছু জানতে পারবো। ভাই, আপনার জন্য আমি প্রশ্ন সাজিয়েছি সর্বমোট 15টি এবং এই 15টি আমরা 2 মিনিটে শেষ করবো। এটা আপনার তো জন্য কাইন্ড অফ আমার প্রথম প্রশ্ন, টি20। কাইন্ড অফ ভাইয়া T20। সো ভাই, আপনার জন্য প্রথম প্রশ্ন, আপনি যদি এইচআর না হতেন তাহলে আপনি কি হতেন? শিক্ষক। শিক্ষক। খুবই চমৎকার। চাকরির ইন্টারভিউ নিতে ভালো লাগে না দিতে ভালো লাগে? নিতে ভালো লাগে। নিতে ভালো লাগে, বাহ। কফি না চা ভাইয়া, কোনটা ইন্টারভিউর আগে আপনি খেতে পছন্দ করেন? কফি। কফি। দারুণ। একজন পারফেক্ট এইচআর এর 3টি গুণ যদি বলতে বলা হয় আপনি কি বলবেন? অনেস্টি, সেলফ হুম। ডিসিপ্লিন এবং ওকে, পিপল ওরিয়েন্টেড। নাইস। ভাইয়া, সিভি না কমিউনিকেশন কোনটা বেশি জরুরি? আমি প্রশ্নটা বুঝতে পারিনি। সিভি না কমিউনিকেশন কোনটা বেশি জরুরি চাকরি পাওয়ার ক্ষেত্রে? আগেরটা বুঝতে পারিনি, কমিউনিকেশন আগের কি উচ্চারণ করেছেন? সিভি, সিভি, কারিকুলাম ও ভিটা, সিভি। রেজুমে। ও, চাকরি পাওয়ার জন্য সিভি। সিভি। আর কমিউনিকেশনটাও চাকরি পরে। আচ্ছা, আপনি দিনে কত ঘন্টা ঘুমান নরমালি? 8 ঘন্টা প্রায়। 8 ঘন্টা দিনে ঘুমান ভাইয়া? দিনে বলতে আমি মানে আউট অফ 24 আওয়ার্স আমি ওকে, আমি ওকে, গ্রেট। অনেক বেশি ঘুমাই। ওকে, ওকে। আপনি দিনের কোন সময়টায় নিজেকে সবচাইতে বেশি প্রোডাক্টিভ মনে করেন? আমি প্রোডাক্টিভ মনে করি এটা লেট ইভিনিং, মানে ওকে, এই যে এখন যে সময়টা শুরু হয়েছে, এখন থেকে শুরু করে 11টা পর্যন্ত। গ্রেট, গ্রেট। ভাইয়া, রিক্রুটমেন্ট না ট্রেনিং আপনার পছন্দের সেকশন কোনটা? রিক্রুটমেন্ট না ট্রেনিং। ট্রেনিং? ট্রেনিং। ট্রেনিং, নাইস। অফিস ওয়ার্ক না ওয়ার্ক ফ্রম হোম? অফিস ওয়ার্ক। অফিস ওয়ার্ক। ভাইয়া, আপনি কোন সফট স্কিল আপনি এখনো শিখতে চান আপনাকে যদি সুযোগ দেয়া হয়? সফট স্কিল, পিপল লিডারশিপ। পিপল লিডারশিপ। ভাইয়া, এইচআর পেশার সবচেয়ে মজার দিক কোনটা? এইচআর পেশার মজার দিক হলো এটা অনেক পিপলের কেরিয়ার নিয়ে কাজ করা যায়। এটা একটা ওকে, সুযোগ সুবিধা, মানুষের অনেক কাউন্সেলিং করা যায়, অনেক বিপদে আপদে পাশে দাঁড়ানো যায়, অনেক আচ্ছা, সান্ত্বনা দেওয়া যায়, এই আর কি। ওকে। ছুটির দিনে যদি ইমেইল আসে আপনি কি সেটা পড়েন? নাকি মানে পড়া হলেও উত্তর দেন না? কোনটা করেন? মানে পড়েন বা উত্তর দেন না, কোনটা করেন ছুটির দিনে যদি ইমেইল আসে? চোখে পড়লে উত্তর দিয়ে দিই পরে। আচ্ছা, আপনার জীবনের প্রথম স্যালারি পেয়ে আপনি কি করেছিলেন? প্রথম স্যালারি পেয়ে গিফট দিয়েছিলাম লোকজনকে। আচ্ছা, কাপড় ওকে। কাপড় চোপড় কিনে আত্মীয় স্বজনকে, ফ্যামিলি মেম্বারদেরকে গিফট দিয়েছিলাম। আচ্ছা, এইচআর বলতে আপনার প্রথম মনে পড়ে কোন শব্দটা? মানে এইচআর শব্দটা শুনলেই কোন শব্দটা প্রথম মনে পড়ে? রোল মডেল অফ রোল দ্য মডেল, ইন্ডাস্ট্রি। নাইস। নিজের জীবনে পাওয়া সবচাইতে ভালো ক্যারিয়ার অ্যাডভাইস যেটি আপনি পেয়েছেন? ক্যারিয়ার অ্যাডভাইস, এটা হলো আমার প্রথম জবের অ্যাডভাইসটা, মানে আমি যখন কর্পোরেটে আসি, জি, বিএসআরএম গ্রুপের চেয়ারম্যান
আলী হোসেন আকবর আলী স্যার, FCA। তিনি আমাকে যেদিন জয়েন করি সেদিন আমাকে একটা টেক্সট করেছিলেন। টেক্সটের অর্থটা, টেক্সটটা এখন আমার মনে আছে। ওয়েলকাম টু BSRM মুরাদ। ইফ ইউ হ্যাভ অনেস্টি অ্যান্ড integrity, I mean, if you have integrity and loyalty to the company, you have nothing to fear. আমি আবারও বলতেছি, if you have integrity and loyalty to the company, you have nothing to fear. অর্থাৎ নাইস, আপনার যদি নাইস। সততা থাকে এবং কোম্পানির প্রতি লয়্যালটি থাকে, তাহলে আর কাউকে কোনো কিছুকে ভয় করার দরকার নেই। এবং সর্বশেষ প্রশ্ন ভাই, তরুণদের জন্য, আমরা যারা তরুণ, আমাদের জন্য এক শব্দে ক্যারিয়ার টিপ। Be a avid learner. Be an avid learner. নাইস, নাইস, নাইস। থ্যাংক ইউ সো মাচ ভাই। আমরা আমাদের র্যাপিড ফায়ার রাউন্ডটা আমরা শেষ করলাম। আশা করি অডিয়েন্সে যারা আছে তারা খুব এনজয় করেছে। আমাদের সাথে আছেন এলিট পেইন্ট গ্রুপ অফ কোম্পানিজ এর CHRO এবং বোর্ড অফ ট্রাস্টিজ, আমাদের সাথে আছেন বোর্ড সেক্রেটারি মোহাম্মদ মুরাদ হোসেন ভাইয়া। ভাই আপনার কাছে আমরা যাব, একদম শেষের দিকে আমরা আছি। আমাদের এক্সিলেন্স বাংলাদেশের জন্য যদি আপনার কোনো পরামর্শ থাকে, সেই পরামর্শগুলো শুনতে চাইবো। এক্সিলেন্স বাংলাদেশ ডুইং গুড, মানে ফার্স্ট অফ অল এটার এমন কিছু কাজ করছে যেটা আমার কাছে মনে হয় যে মানে আমি আবারও আমার বয়স কমিয়ে যদি এক্সিলেন্স বাংলাদেশে যোগ হতে পারতাম, তাহলে এই ভালো ভালো কাজের অংশীদার হতে পারতাম। তো যে কাজগুলো করছে ইয়তদের নিয়ে ইউনিভার্সিটি লেভেলে, এগুলো ঠিক আছে। এর মধ্যে নতুন সংযোজন, এই যে কর্পোরেট টক শো, এখানে এক্সপিরিয়েন্সদেরকে নিয়ে এসে তাদের মুখ থেকেই মানে কথাগুলো শোনানো, লিখিত কোনো কিছু পড়া আর সরাসরি লাইভ তাদের মুখ থেকে শোনা, দুটোর ভিতর ডিফারেন্স আছে। এটাকে আমি অবশ্যই একটা গুড ইনিশিয়েটিভ বলবো। আর এক্সেলেন্স বাংলাদেশের আমার মনে হয় যে বিভিন্ন উইং করে করে যেগুলো করছে সব ঠিক আছে। এর মধ্যেও আমি বলবো যে পার্টিকুলারলি যদি ইন্ডাস্ট্রি এক্সপার্টদেরকে নিয়ে এসে এখানে বিভিন্ন ইউনিভার্সিটিতে এই সেশনগুলো, ওয়েবিনার গুলো যদি পরিমাণ আরো বাড়ানো যায়, আমার মনে হয় অনেক উপকৃত হবে। কারণ রিমোট এরিয়াতে যেসব ইউনিভার্সিটিতে যে আন্ডার গ্রেডের স্টুডেন্ট গুলো আছে, তারা অনেক সময় ঢাকায় আসতে পারে না। তারা ওই অনলাইন প্রশিক্ষণের উপরে নির্ভর করে। তাদেরকে মানে হেল্প করার সময় এই ওয়েবিনারের পরিমাণটা, ফ্রিকোয়েন্সিটা আরো বাড়িয়ে দিলে, মানে সকল ডিপার্টমেন্টের, এটা শুধু HR না, সেলস, তারপরে ফিন্যান্সের যারা আছে, যেমন আমি একটা কমেন্ট দেখছিলাম আপনারা যখন আপলোড করেছেন এই ইয়েটা, মানে ফ্লায়ারটা আপলোড করেছেন যা আজকে এই প্রোগ্রামটা হবে লাইভ শো, সেখানে একজনে কমেন্ট করেছে, আমি দেখলাম যে আমার উত্তর করা হয়নি, সরি, যে ফিন্যান্সের উপরেও যেন এই ধরনের শো আয়োজন করা হয়, এরকম একটা কমেন্ট এসছে। তো এরকম প্রত্যেক ডিপার্টমেন্টেরই কিন্তু কিছু কিছু ডিপার্টমেন্ট একটু হাইলাইটেড বেশি হয়, বাট অনেক ডিপার্টমেন্ট আছে ওগুলো অর্গানাইজেশনের পার্ট এন্ড পার্সেল। ওদের জন্য বেছে বেছে নিয়ে, মানে যারা একটু ডিপ্রাইভড, একটু কর্নার হয়ে আছে, তাদেরকে একটু ফোকাসে এনে তাদেরকে হাইলাইট করে তাদের জন্য ওয়েবিনারের আয়োজন করা। সেই লাইনে যারা এক্সপার্ট আছে তাদের খুঁজে বের করে করে তাদের জন্য আয়োজন করলে আমার মনে হয় যে এই এক্সিলেন্স বাংলাদেশের যে উদ্যোগটা, যে এমপ্লয়াবিলিটি স্কিল ডেভেলপমেন্ট করা, ইয়তদের মধ্যে এন্টারপ্রেনারশিপ মাইন্ডসেট ডেভেলপ করা, লিডারশিপ তৈরি করা, এই প্রত্যেকটা ইয়াকে, মানে কোন কোন টপিকের উপর আমরা তাদেরকে ডেভেলপ করতে চাই, টোটাল চেকলিস্টটা করে ওই টপিকের উপরে আমার মনে হয় যে উইদিন দ্য টাউন বা উইদিন দ্য কান্ট্রি যারা যারা আছে, এরকম একটা পুল তৈরি করে ওই পুলের ইনভাইট করে করে আজকে আমাকে যেভাবে দিয়েছেন, এরকম প্রত্যেক ডিপার্টমেন্টের প্রত্যেক টপিকের উপরে পুল তৈরি করে তাদেরকে ইনভাইট করে রাখা এবং তাদেরকে নিয়ে একটা মানে মাস্টার প্ল্যান করা, যে আমি 2025-এ কতগুলো ইভেন্ট করব, এর মধ্যে কতগুলো HR এর করব, কতগুলো ফিন্যান্সের করব, কতগুলো মার্কেট সেলস এর বা মার্কেটিং এর করব, কতগুলো ITর উপরে করব, কতগুলো প্রোডাকশনের উপরে করব। ঠিক আছে, এইভাবে মানে বাকি ডিপার্টমেন্ট গুলোকেও একটু ইয়ে করা, বা ইঞ্জিনিয়ারিং এর উপর যে ডিপার্টমেন্ট গুলো আছে ওগুলোর উপরে জোর দেওয়া। আমার মনে হয় এইভাবে করলে প্রত্যেকে ফোকাসের আওতায় আসবে, তখন আমার মনে হয় যে এটাকে আরেকটু ইউনিভার্সাল ওয়েতে মানে হেল্প করাটা যাবে আমার মনে হয়। ধন্যবাদ সম্রাট। অনেক ধন্যবাদ ভাইয়া। আজকের একদম শেষ প্রশ্ন, সেটি হচ্ছে আমাদের সবারই তো আসলে লাইফের কিছু গোল থাকে, যে আফটার 5 ইয়ার্স, আফটার 10 ইয়ার্স, বা আমরা নিজেকে কোথায় দেখতে চাই, বা আমরা এটা করব সেটা করব, অনেকেরই তো অনেক ইয়ে থাকে। তো আপনি নিজেকে, আপনি অলরেডি ক্যারিয়ারে আপনি দারুণভাবে শাইন করছেন, আপনি অনেক মানুষের আসলে অনুসরণীয়, পাশাপাশি আপনার থেকে অনেক কিছু শেখার আছে আমাদের। এবং HR ইন্ডাস্ট্রিতে আপনি যেভাবে প্রত্যেকটা সময় ইনপুট দিয়ে যাচ্ছেন, পজিটিভ ইম্প্যাক্ট ফেলছেন, এটা আসলে আমাদের জন্য অনেক বড় পাওয়া। তো আপনি নিজেকে 5 বছর পরে কিংবা আফটার 10 ইয়ার্স পরে নিজেকে কোথায় দেখতে চান, বা কোথায় দেখলে মনে হবে যে না, সার্থক, বা এই আপনার মনের দিক থেকে ওই শান্তিটুকু আসবে? ধন্যবাদ সম্রাট।
আমরা তো সবাই আসলে ড্রিম নিয়ে বেঁচে থাকি, ফিউচারের ড্রিম থাকে। আপনি হয়তো জানেন, আমি একজন পিএইচডি রিসার্চার, আমি পিএইচডি করছি। আমার টিচিংটা ভালো লাগে। আমি আরেকটা আপনার ঝটপট সেশনের উত্তর দিয়েছি, যদি আমি এইচআর না জি। আসতাম তাহলে আমি কি হতাম? শিক্ষক। ছোটবেলায় ইনফ্যাক্ট আমার ইচ্ছা ছিল আমি শিক্ষক হব, বাট আফটার কমপ্লিশন অফ মাই হায়ার সেকেন্ডারি সামহাও মেরিনে চলে যাই। তো সেই সময়টাতে আসলে টিনেজার বয়স, মানে একটা পিটি, প্যারেড, কুচকাওয়াজ, ইউনিফর্ম এগুলোর ভিতর থাকাটা এক ধরনের ড্রিমের মতো ছিল, যে স্বপ্ন। তো সেই জায়গা থেকে ওখানে যাওয়া, তারপরে আবার এইচআরে আসা। কিন্তু স্টিল ওই টিচিংটা আমার ভিতরে খুব তাড়িয়ে বেড়ায় আরকি। যে কারণে আমি পার্ট টাইম একটা ইউনিভার্সিটিতে ইয়ে করি, মানে শিক্ষকতা করি। আর এমনি অনেকগুলো ইউনিভার্সিটিতে এমপ্লয়াবিলিটি স্কিল, তারপরে আ সিভি রাইটিং, ইন্টারভিউ স্কিল, এগুলোর উপরে আমি সেশন নিতে যাই। তো সেই জায়গা থেকে আমি এটার সঙ্গে অ্যাটাচে আছি। এরপরে একজন ট্রেনার হিসেবেও বিভিন্ন সময় সেশন নেওয়া হয়। সবকিছু মিলিয়ে আমার মনে হয় যে যেভাবে যাচ্ছে এটাকে আমি এনজয় করছি। কোর এইচআর, এর সঙ্গে পার্ট টাইম একজন টিচার, এটা স্পেশালি ইউনিভার্সিটি লেভেলে, এবং ফাঁকে, ফাঁকে একটু ট্রেনিং প্রোভাইড করা। বাট এইচআর এ যেহেতু একটা ডিপার্টমেন্টে প্রায় ১৪ বছর এইচআর হেড হিসেবে ১৪ বছর প্লাস হয়ে গেছে। তো ডেফিনিটলি এরপরে যদি যাই তাহলে একটু হোলিস্টিক দায়িত্ব নেওয়ারই চেষ্টা করব। সেটা হলো কাইন্ড অফ বিজনেস হেড হিসেবে। এটা হোয়াট এভার দ্য ডেজিগনেশন। এটা সিও হোক, সিইও হোক, বা অন্য কোনো ফাংশনাল ডেজিগনেশন হোক। মানে টু লুক আফটার দ্য ইনশাল্লাহ। এন্টায়ার বিজনেস। থ্যাংক ইউ সম্রাট। ইনশাল্লাহ, থ্যাংক ইউ ইনশাআল্লাহ। সো মাচ ভাইয়া। এবং আমাদের সাথে যারা যুক্ত ছিলেন তাদেরকে অনেক বেশি ধন্যবাদ। বিশেষ ধন্যবাদ জানাই মুরাদ ভাইয়াকে। আপনি আপনার ব্যস্ত সময়ের মাঝখান থেকে আমাদের জন্য সময় বের করেছেন। এক্সপেরিয়েন্স বাংলাদেশের আয়োজনগুলোতে আমরা সবসময় আপনাকে পাশে পাই। আশা করছি আগামীতেও পাবো। এবং আজকে আমরা অনলাইনে আলোচনা করলাম। আমাদের এই অনলাইন সেশনটি হলো ক্যারিয়ার ইন এইচআর এর উপরে। আমরা জানি যে বিভিন্ন সময় আপনাকে আমাদের টিম মেম্বার যারা রয়েছে বিভিন্ন ক্যাম্পাসের অনেকেই আসলে আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করে, এবং আপনি সবসময়ই আপনি আমাদেরকে সেভাবে দিক নির্দেশনা এবং গাইড দিয়েছেন। আপনার প্রতি কৃতার্থ, এবং আশা করছি আগামীতে কোনো একটি অফলাইন আয়োজন, এখন যেহেতু অনলাইন অফলাইন দুটো পার্ট হয়ে গেছে, তো আমরা কোনো একটি অফলাইন আয়োজনে আমরা অবশ্যই আপনাকে পাশে পাবো। এবং ততদিন পর্যন্ত আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন। এবং আমাদের সাথে আজকে যারা ছিলেন তাদের জন্য অনেক অনেক বেশি শুভকামনা। ভাই, আপনার কাছে একদম শেষ সময় ছোট্ট করে শুনবো আমাদের জন্য যদি কোনো শুভকামনা থাকে, বা আজকের এই আয়োজনে এসে কেমন লাগলো? না, অনেক আমি এনজয় করেছি। আমার খুবই ভালো লেগেছে। এই ধরনের আয়োজনটা আমি বললাম যেটা আসলে ইয়কদের জন্য খুবই দরকার। যে যারা একটু এক্সপেরিয়েন্স, মানে তারা রিয়াল লাইফ স্টোরি গুলো যখন তাদের মুখ থেকে ইয়করা শুনে, সেটা মোর বিলিভেবল হয় রাদার দেন স্টাডিং ইন দ্য রিটেন পেপার। তো লিখিত বই বা অন্য কিছু পড়ার চেয়ে সরাসরি তাদের মুখ থেকে শোনাটা তারা বেশি ইনফ্লুয়েন্সড হয়। তারা ওই জায়গা থেকে এক্সেলেন্স বাংলাদেশের অন্যান্য ভালো উদ্যোগের পাশাপাশি এই উদ্যোগটাকেও আমি অনেক সাধুবাদ জানাই, এবং আমি ট্রুলি এনজয় করেছি। এবং যারা দেখেছেন এবং যারা দেখবেন ইন ফিউচারে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আর বিশেষ করে সম্রাট ফর ইউর নাইস অ্যাঙ্করিং প্রেজেন্টেশন, থ্যাংক ইউ সো আমি মাচ। অনেক ধন্যবাদ জানাচ্ছি। অনেক ভালো উপস্থাপনা আপনি করেন, আমি জানি এটা। তারপর আজকে আবারও প্রমাণ করলেন সেটা। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। দোয়া করবেন অবশ্যই। এবং আজকে যারা শুনছিলেন, আমাদের সাথে ছিলেন এলিট পেইন্টস গ্রুপ অফ কোম্পানিজের সিএইচআরও এবং বোর্ড সেক্রেটারি মোহাম্মদ মুরাদ হোসেন, এবং খুব চমৎকার ব্যক্তিত্ব যিনি আজকের পুরো সেশনে আমাদেরকে সময় দিয়েছেন। ভাইয়াকে অনেক বেশি ধন্যবাদ। এবং আপনারা যারা আমাদের সাথে ছিলেন তাদেরকেও অনেক বেশি ধন্যবাদ জানাই। যারা কমেন্ট করেছেন, আমরা চেষ্টা করেছি যে আমাদের বক্তব্যের মধ্য দিয়ে সেই উত্তরগুলো দেওয়ার জন্য। এবং এর বাইরেও যার যে কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করব ভাইয়ার থেকে শুনে আমরা সেই কমেন্টগুলো রিপ্লাই করে দেওয়ার জন্য। এবং আগামী সপ্তাহে মঙ্গলবারে আমরা আবার হাজির হব আমাদের এই কর্পোরেট টক শোতে নতুন লিডার যারা, তাদেরকে নিয়ে আসলে আমাদের এই আয়োজন, তাদেরকে নিয়ে আমরা হাজির হব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সম্রাট। সবাইকে ধন্যবাদ। আমরা কি এখনো লাইভ আছি?